হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব এসএসসি রসায়নের আরেকটি নতুন অধ্যায়, রসায়ন সপ্তম অধ্যায়। অধ্যায়টি হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। এই অধ্যায়ে আমরা মূলত পদার্থের পরিবর্তন, পদার্থের বিভিন্ন ধরনের পরিবর্তন, রাসায়নিক বিক্রিয়ার শ্রেণীবিভাগ এবং রাসায়নিক বিক্রিয়ার হার এবং আমাদের বাস্তব জীবনে ঘটিত অনেকগুলো রাসায়নিক বিক্রিয়া আমরা ব্যাখ্যা করতে পারব। প্রথমে আমরা পদার্থের পরিবর্তন নিয়ে আলোচনা করব। এখানে দুইটা চিত্র দেওয়া আছে। আমরা যদি চিত্রের দিকে একটু খেয়াল করি, এখানে আমরা দুই ধরনের পরিবর্তন দেখতে পাবো। যেমন দেখো, প্রথম চিত্রটাতে এটা হচ্ছে পানি, লিকুইড। এটা একটা গ্লাসে পানি আছে। এই পানিকে যদি তুমি কি করো, তাপ দাও, 100°C তাপমাত্রা দাও, তাহলে কি হবে? এই পানিগুলো আস্তে আস্তে বাষ্পে পরিণত হবে। তো পানির থেকে বাষ্পে পরিণত হওয়া, যেমন পানির সংকেত ছিল কি H2O, আবার দেখতে পাবা বাষ্পের সংকেত H2O। আবার দেখো, পানিকে যদি তোমার পানি থেকে তাপ অপসারণ করা হয়, অর্থাৎ পানিকে ঠান্ডা করা হয় 0°C নিচে, তাহলে পানি থেকে উৎপন্ন হয় বরফ। আবার বরফের সংকেত H2O। তার মানে পানি থেকে এখানে হচ্ছে বাষ্প, আবার পানি থেকে এখানে হচ্ছে বরফ। তো পানির সংকেত যা, বরফের সংকেত তাই, পানির সংকেত যা, তোমার বাষ্পের সংকেত তাই। অর্থাৎ মূলটা কিন্তু পানি আছে, কিন্তু এদের শুধু অবস্থার পরিবর্তন হচ্ছে। আগে ছিল তরল, এখন হবে কঠিন অথবা বাষ্প। তার মানে কি, যে এই যে পরিবর্তন, এই পরিবর্তনের ক্ষেত্রে শুধু পদার্থের ভৌত অবস্থার পরিবর্তন হচ্ছে, তার বাহ্যিক অবস্থার পরিবর্তন হচ্ছে। তো এই ধরনের যে পরিবর্তন, অর্থাৎ যদি তার তোমার ভিতরের অবস্থার পরিবর্তন না হয়, তোমার শুধু বাহ্যিক অবস্থার পরিবর্তন হয়, সেই পরিবর্তনটাকে আমরা বলবো ভৌত পরিবর্তন। তো নিচের চিত্রে আমরা খেয়াল করি যে এটা হচ্ছে একটা লোহা। এই লোহাটা যদি তুমি পরিবেশে রেখে দাও, খোলা অবস্থায় রেখে দাও, তাহলে দেখতে পাবে কি কিছুদিন পর সেটা মরিচা পড়েছে। আসলে কি হয়, বাতাসের অক্সিজেন এবং জলীয় বাষ্পর সাথে সে বিক্রিয়া করে তোমার মরিচ উৎপন্ন করেছে, ফেরিক অক্সাইড মরিচা উৎপন্ন করেছে। আবার সেটা কি হয়, সেটা কিন্তু লোহা যেমন আগে শক্ত ছিল, মরিচা কিন্তু শক্ত হয় না, সেটা ঝাঁঝরা হয়, অর্থাৎ নরম হয়, টোকা দিলেই পড়ে যায়। তাহলে কি হচ্ছে দেখো, আগে ছিল শক্ত লোহা, তারপর কিছুদিন পর বাতাসের অক্সিজেন এবং জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে পরিবর্তন হয়ে হচ্ছে তোমার মরিচা। তো মরিচা এবং লোহার কিন্তু ধর্ম স্পষ্টতই ভিন্ন। লোহা অনেক শক্ত, মরিচা ঝাঁঝরা টাইপের। এই যে ধরনের পরিবর্তন, যেখানে তোমার পদার্থের ধর্মের পরিবর্তন হয়ে যায়, সেই যে পরিবর্তনটাকে আমরা বলবো রাসায়নিক পরিবর্তন। তো আমরা দেখতে পেলাম পদার্থের পরিবর্তন দুই প্রকার, একটা হলো ভৌত পরিবর্তন আর একটা রাসায়নিক পরিবর্তন। এবার আসো, আমরা একটু সংজ্ঞা দিতে পারি যে ভৌত পরিবর্তনটা কি, রাসায়নিক পরিবর্তনটা কি। তো আমরা যদি আগের চিত্র খেয়াল করি, আমরা চিত্র থেকে সংজ্ঞা দিতে পারবো। যে এই চিত্র খেয়াল করলে, যে এই চিত্রে কি হচ্ছে, শুধু পদার্থের বাহ্যিক অবস্থার পরিবর্তন হচ্ছে, কিন্তু পদার্থের ধর্মের পরিবর্তন হচ্ছে না। আর এখানে খেয়াল করে দেখা যাবে, এখানে পদার্থের বাহ্যিক অবস্থার পরিবর্তন তো হচ্ছেই, সাথে সাথে এর যে ধর্ম, এর ধর্ম পরিবর্তন হয়ে নতুন আরেকটা ধর্মের পদার্থ উৎপন্ন হচ্ছে। তো ভৌত পরিবর্তনটা আমরা সংজ্ঞা দেব এভাবে, যে যে পরিবর্তনের ফলে পদার্থের শুধু বাহ্যিক আকার বা অবস্থার পরিবর্তন হয়, কিন্তু নতুন কোনো পদার্থে পরিণত হয় না, তাকে ভৌত পরিবর্তন বলে। যেমন কি কি হতে পারে, আমরা কয়েকটা উদাহরণ দিলে, যেমন বরফ থেকে পানি, আবার পানি থেকে বাষ্প, এটিও ভৌত পরিবর্তন। লোহা থেকে চুম্বকে পরিণত হওয়া, লোহা থেকে চুম্বক, তোমার লোহাকে যদি চুম্বক দ্বারা ঘষা যায়, সেখানে তোমার লোহাটা চুম্বক হয়ে যায়, কিন্তু তোমার আগের যে তোমার পদার্থটা ছিল সেটিই থাকে। ধাতু ভেঙে টুকরা করা, তুমি কিছু পরিমাণ লোহাকে ভেঙে টুকরো টুকরো করলে, টুকরো করার পর আগে লোহা ছিল, এখন কি থাকবে, লোহাই থাকবে, তার অবস্থার ধর্মের কোনো পরিবর্তন হবে না। তো এইগুলো ছিল ভৌত পরিবর্তন। তাহলে রাসায়নিক পরিবর্তনটা কি হবে, যে পরিবর্তনের ফলে এক বা একাধিক বস্তু প্রত্যেকে তার নিজস্ব সত্তা হারিয়ে, মানে তার ধর্ম হারিয়ে সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট এক বা একাধিক নতুন বস্তুতে পরিণত হয়, তাকে রাসায়নিক পরিবর্তন বলে।
আবার এই রাসায়নিক পরিবর্তনের ক্ষেত্রে কি হয়, পুরাতন বন্ধন ভাঙে এবং নতুন বন্ধন গঠনের মাধ্যমে নতুন অণুর সৃষ্টি হয়। যেমন কি লোহায় মরিচা পড়া। তো আগে ছিল লোহা আর মরিচা হচ্ছে তোমার ফেরিক অক্সাইড। লোহা বাতাসের অক্সিজেন এবং জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে উৎপন্ন হয় মরিচা বা ফেরিক অক্সাইড। তারপর দিয়াশলাইয়ের কাঠি জ্বালানো। আমরা যখন দিয়াশলাই দিয়ে আগুন জ্বালাই তখন আমরা দেখতে পাই যে দিয়াশলাই যখন আমরা জ্বালাই তখন বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সেখানে তাপ আলো উৎপন্ন করে এবং তার যে আগের ধর্ম ছিল সেটা কিন্তু পরে আর থাকে না। তারপর মোমবাতির দহন। যখন আমরা মোম জ্বালাই তখন কি হয়, মোম বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে আলো এবং তাপ উৎপন্ন করে এবং সেটা তোমার এবং আলো তাপ এবং পানি উৎপন্ন করে। তো এটাও কি রাসায়নিক পরিবর্তন। জ্বালানি পুড়িয়ে শক্তি উৎপাদন। জ্বালানি পুড়িয়ে শক্তি উৎপাদন কি, যেমন আমরা বাসা বাড়িতে যেই গ্যাস ব্যবহার করি মিথেন, প্রাকৃতিক গ্যাস, এই মিথেন যখন আমরা জ্বালাই তখন মিথেন করে কি বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তাপ উৎপন্ন করে এবং সাথে কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপন্ন করে। তাহলে এই যে পরিবর্তনগুলো আমরা দেখতে পেলাম, যেখানে তোমার পদার্থ নিজের ধর্ম হারিয়ে নতুন ধর্ম বিশিষ্ট একাধিক পদার্থে পরিণত হয়, তাকে বলে রাসায়নিক পরিবর্তন। এবার আমরা রাসায়নিক বিক্রিয়ার শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করব। তো এখানে কয়েকভাবে রাসায়নিক বিক্রিয়ার শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করা হবে। প্রথম সেটা হচ্ছে বিক্রিয়ার দিকের উপর ভিত্তি করে, অর্থাৎ বিক্রিয়া কোন দিকে সংঘটিত হবে এর উপর ভিত্তি করে বিক্রিয়া দুই প্রকার, একটা হচ্ছে একমুখী বিক্রিয়া আর একটা উভমুখী বিক্রিয়া। তো নাম শুনেই বোঝা যাচ্ছে একমুখী বিক্রিয়া কি হবে, বিক্রিয়াটা এক দিক থেকে সংঘটিত হবে। আর উভমুখী বিক্রিয়া মানে কি, বিক্রিয়াটা উভয় দিক থেকে সংঘটিত হবে। তো চলো, একমুখী বিক্রিয়া কি, যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থগুলো উৎপাদে পরিণত হয় কিন্তু উৎপাদ পদার্থগুলো পুনরায় বিক্রিয়কে পরিণত হয় না, অর্থাৎ বিক্রিয়াটি শুধু সম্মুখ দিকে বা সামনের দিকে ঘটতে থাকে, তাকে একমুখী বিক্রিয়া বলে। আমরা আগেই জেনে এসেছি যে বিক্রিয়ক হচ্ছে তোমার যেই পদার্থগুলো নিয়ে বিক্রিয়া শুরু করা হয়, আর উৎপাদ হলো তোমার বিক্রিয়ার পর যেই পদার্থগুলো উৎপন্ন হয় তাকে উৎপাদ বলা হয়। তাহলে একমুখী বিক্রিয়াটা কি, যে বিক্রিয়াটা শুধু সামনের দিকে ঘটবে, অর্থাৎ বিক্রিয়ক থেকে শুধু উৎপাদ উৎপন্ন হবে কিন্তু উৎপাদ থেকে আবার বিক্রিয়কে ফেরত আনা যাবে না, সেই যে বিক্রিয়া তাকে বলে একমুখী বিক্রিয়া। আর এই একমুখী বিক্রিয়ায় প্রকাশ করতে সম্মুখমুখী তীর, অর্থাৎ এই চিহ্ন দ্বারা বিক্রিয়ক এবং উৎপাদের মাঝখানে এই সম্মুখমুখী তীর চিহ্নটি ব্যবহৃত হয়। যেমন দেখো, এই যে তোমার এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট বা এর নাম হচ্ছে চুনা পাথর বা ক্যালসিয়াম কার্বনেট। এটা অনেক সময় এমসিকিউতে আসে যে কোনটি চুনা পাথরের সঙ্গে। তো ক্যালসিয়াম কার্বনেট বা চুনা পাথরকে তুমি যদি তাপ দাও তাহলে উৎপন্ন হবে ক্যালসিয়াম অক্সাইড বা চুন। আমাদের যে চুন খাওয়া হয় সেটা চুনের সংকেত হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, আর উৎপন্ন হবে কার্বন ডাইঅক্সাইড। তো এই বিক্রিয়াটা যদি খোলা পাত্রে সংঘটিত করা হয় তাহলে কি হবে, এই কার্বন ডাইঅক্সাইডটা গ্যাস, তো গ্যাস কি হবে, উড়ে যাবে। তো গ্যাস যদি উড়ে যায় তাহলে কি এই দুইটা আর বিক্রিয়া করার কোনো সম্ভাবনা নাই, কারণ কি শুধু থাকছে কে, ক্যালসিয়াম অক্সাইড। তাহলে এই বিক্রিয়াটা যদি খোলা পাত্রে সংঘটিত করা হয়, ক্যালসিয়াম কার্বনেটকে খোলা পাত্রে তাপ দেওয়া হয়, তাহলে এখান থেকে উৎপন্ন হবে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইডটা উড়ে যাবে, শুধু পাত্রে থাকবে ক্যালসিয়াম অক্সাইড। এখানে কি দেখা গেল, যে বিক্রিয়াটা শুধু এই দিক থেকে এই দিকে ঘটবে, অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেট থেকে আর ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হবে আর কার্বন ডাইঅক্সাইড তো উড়েই যাবে। তো এটা কি, এটা হচ্ছে একমুখী বিক্রিয়া। আর দেখো এই যে একমুখী বিক্রিয়া, এটা বিক্রিয়ক আর এই দুইটা উৎপাদ, এর মাঝখানে তোমার এই যে একমুখী বা সম্মুখমুখী তীর চিহ্ন ব্যবহৃত হয়। আর একটা বিক্রিয়া দেখো, যে পটাশিয়াম ক্লোরাইড, এটাকে তাপ দিলে উৎপন্ন হয় পটাশিয়াম ক্লোরাইড আর অক্সিজেন। তো এই বিক্রিয়াটা যদি খোলা পাত্রে সংঘটিত করা হয় তখন দেখা যায়, তাহলে কি হবে, খোলা পাত্রে সংঘটিত করলে এই যে অক্সিজেন তো গ্যাস, এই গ্যাস উড়ে যাবে। তার মানে কি আর এই দুইটার মধ্যে বিক্রিয়া হওয়ার কোনো সম্ভাবনাই নাই, সুযোগই নাই। তাহলে এই বিক্রিয়াটাও কি একমুখী বিক্রিয়া, অর্থাৎ খোলা পাত্রে সংঘটিত করলে পটাশিয়াম ক্লোরাইডকে তাপ দিলে পটাশিয়াম ক্লোরাইড এবং অক্সিজেন উৎপন্ন হবে। আবার দেখো, কার্বন বা কয়লা আর অক্সিজেনের মধ্যে বিক্রিয়া ঘটালে কি হয়, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। আর খোলা পাত্রে এই বিক্রিয়াটা ঘটালে কার্বন ডাইঅক্সাইড কি হয়, উড়ে যায়, ফলে আর ব্যাক করার কোনো সম্ভাবনা নাই। তাহলে
একমুখী বিক্রিয়া আমরা বলতে পারি যে একমুখী বিক্রিয়া কেবল বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হয়, উৎপাদ থেকে বিক্রিয়কে পরিণত হওয়ার কোনো সুযোগ নেই। তাহলে এটা হচ্ছে একমুখী বিক্রিয়া। এবার আসো উভমুখী বিক্রিয়া কি। উভমুখী বিক্রিয়া হলো যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থগুলো উৎপাদ হয়, আবার উৎপাদ পদার্থগুলো পুনরায় বিক্রিয়কে পরিণত হয়, তবে সে বিক্রিয়াকে উভমুখী বিক্রিয়া বলে। অর্থাৎ বিক্রিয়কগুলো উৎপাদে পরিণত হয়, আবার উৎপাদকে যদি দেওয়া হয়, উপযুক্ত পরিবেশ দেওয়া হয়, তাহলে সেগুলো থেকে আবার বিক্রিয়কে পরিণত করা যায়। তার মানে কি দুই দিক থেকেই বিক্রিয়াটা সংঘটিত করা যায়, এই জন্য একে কি বলে, উভমুখী বিক্রিয়া বলে। দেখো, উভমুখী বিক্রিয়ায় বিক্রিয়ক ও উৎপাদের মধ্যে দুটি বিপরীতমুখী অর্ধ তীর চিহ্ন ব্যবহৃত হয়। এদিক থেকে একটা তীর চিহ্ন এবং এদিক থেকে একটা তীর চিহ্ন, এই দুইটা অর্ধ তীর চিহ্ন ব্যবহৃত হয় এবং এটা প্রকাশ করে যে বিক্রিয়াটা দুই দিক থেকেই হতে পারে। যেমন দেখো, হাইড্রোজেন এবং আয়োডিন এটাকে 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি বিক্রিয়া করা হয়, তাহলে হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হয় এবং এটি একটি উভমুখী বিক্রিয়া। তার মানে কি হবে, আমরা চাইলে যদি হাইড্রোজেন এবং আয়োডিনকে তোমার এই তাপমাত্রা দেই, তাহলে উৎপন্ন হবে হাইড্রোজেন আয়োডাইড। আবার হাইড্রোজেন আয়োডাইডকে যদি এই তাপমাত্রা দেই, তাহলে হাইড্রোজেন এবং আয়োডিন উৎপন্ন হওয়ার কথা। তাইলেই কি হবে, উভমুখী বিক্রিয়া হবে। তাহলে দেখো, হাইড্রোজেন এবং আয়োডিনকে আবদ্ধ পাত্রে, অবশ্যই কি হতে হবে, আবদ্ধ পাত্রে হতে হবে, তাছাড়া কিন্তু উভমুখী বিক্রিয়া হবে না। আবদ্ধ পাত্রে 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপ দিলে বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন করে, অর্থাৎ সম্মুখমুখী বিক্রিয়া ঘটে। বিক্রিয়াটা কি হবে, দেখো, এই যে হাইড্রোজেন এবং আয়োডিনকে দিলে উৎপন্ন হবে কি, হাইড্রোজেন আয়োডাইড। এটি কি বিক্রিয়া, সম্মুখমুখী বিক্রিয়া, অর্থাৎ এই দিক থেকে এই দিকে সংঘটিত হয়েছে। আবার বিশুদ্ধ হাইড্রোজেন আয়োডাইডকে, অর্থাৎ এইটাকে, এটা হাইড্রোজেন আয়োডাইড, বিশুদ্ধ হাইড্রোজেন আয়োডাইডকে আবদ্ধ পাত্রে 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপ দিলে তা থেকে হাইড্রোজেন এবং আয়োডিন উৎপন্ন হয়। তাহলে এখান থেকে এই দুটো উৎপন্ন হয়। এইটাকে যদি 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দেওয়া যায়, তাপ দেওয়া হয়, তাহলে হাইড্রোজেন এবং আয়োডিন উৎপন্ন হবে। তার মানে কি, এটি পশ্চাৎমুখী বিক্রিয়া ঘটে। দেখো, হাইড্রোজেন এটা হাইড্রোজেন আয়োডাইড, এটাকে 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপ দিলে হাইড্রোজেন এবং আয়োডিন উৎপন্ন হবে। এটা হলো পশ্চাৎমুখী বিক্রিয়া। তার মানে কি বোঝা গেল, এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটা হচ্ছে ফাইনাল লেখা যে এটা হচ্ছে একটি উভমুখী বিক্রিয়া। এখানে এদিক থেকে দিলেও বিক্রিয়া ঘটে, আবার এখান থেকে দিলেও এদিকে বিক্রিয়া ঘটে। তো হাইড্রোজেন এবং আয়োডিন থেকে হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হওয়ার বিক্রিয়াটাকে বলবে সম্মুখমুখী বিক্রিয়া, আবার হাইড্রোজেন আয়োডাইড থেকে হাইড্রোজেন এবং আয়োডিন উৎপন্ন হওয়ার বিক্রিয়াটাকে বলবে পশ্চাৎমুখী বিক্রিয়া। তাহলে সম্মুখমুখী বিক্রিয়ার সংখ্যাটা কি হবে, উভমুখী বিক্রিয়ায় বিক্রিয়ক থেকে উৎপাদ হওয়ার বিক্রিয়াকে সম্মুখমুখী বিক্রিয়া বলে, আর পশ্চাৎমুখী বিক্রিয়া, উভমুখী বিক্রিয়ায় উৎপাদ থেকে বিক্রিয়ক হওয়ার বিক্রিয়াকে পশ্চাৎমুখী বিক্রিয়া বলে। এবার আসো যে পৃথিবীর সকল বিক্রিয়ায় উভমুখী, এটা আসলে এটা কি সত্যি, পৃথিবীর সকল বিক্রিয়ায় উভমুখী? হ্যাঁ, পৃথিবীর সকল বিক্রিয়ায় উভমুখী, কিন্তু দেখো কি বলেছে, উপযুক্ত পরিবেশে সকল বিক্রিয়ায় প্রকৃতপক্ষে উভমুখী বিক্রিয়া, তবে অনেক বিক্রিয়ায় পশ্চাৎমুখী বিক্রিয়ার গতিবেগ সম্মুখমুখী বিক্রিয়ার গতিবেগের তুলনায় এত কম যে ওই বিক্রিয়াকে একমুখী বিক্রিয়া হিসাবে বিবেচনা করা হয়। অর্থাৎ সেটা আসলে উভমুখী বিক্রিয়া, কিন্তু সম্মুখমুখী বিক্রিয়ার গতিবেগ তোমার পশ্চাৎমুখী বিক্রিয়ার গতিবেগের তুলনায় অনেক বেশি, ফলে পশ্চাৎমুখী বিক্রিয়ার গতিবেগটাকে তোমার ইগনোর করা হয়, সেটাকে উপেক্ষা করা হয়। এই উপেক্ষা করে বলা হয় একমুখী বিক্রিয়া, কিন্তু বলা যাইতে পারে যে পৃথিবীর সকল বিক্রিয়ায় প্রকৃতপক্ষে উভমুখী বিক্রিয়া। এবার একটা এমসিকিউর উত্তর দাও, নিচের কোনটি ভৌত পরিবর্তন? পানি ও চিনির দ্রবণ, লোহায় মরিচা পড়া, পানির তড়িৎ বিশ্লেষণ, আর মোমের দহন। তাহলে দেখো, আমরা মোমের দহন আর লোহায় মরিচা পড়া আগেই পড়েছি যে লোহায় মরিচা পড়লে কি হয়, তোমার লোহা থেকে ফেরিক অক্সাইড উৎপন্ন হয়, এটা তোমার হবে না। মোমের দহনের ক্ষেত্রেও তোমার রাসায়নিক পরিবর্তন হয়। এবার আসো এই দুইটার মধ্যে একটা হবে। তাহলে পানির তড়িৎ বিশ্লেষণ, এটাও তোমার রাসায়নিক পরিবর্তন। এখানে তোমার একটা যৌগ ভেঙে তোমার দুইটা আয়নে পরিণত হয়। পানিকে যখন চিনির সাথে দ্রবণ তৈরি করা হয়, মেশানো হয়, তখন পানি চিনির শুধু
কঠিন অবস্থা থেকে তোমার দ্রবীভূত হয়ে তরল পানির সাথে মিশে যায়, কিন্তু চিনির কোনো ধর্মের পরিবর্তন হয় না। তাহলে আমরা বলতে পারবো যে পানি ও চিনির দ্রবণ এটি হবে ভৌত পরিবর্তন। এবার আসো আমরা পড়লাম একমুখী বিক্রিয়া আর উভমুখী বিক্রিয়া। এবার আমরা উভমুখী বিক্রিয়া থেকে একমুখী বিক্রিয়ায় রূপান্তরের কৌশল আলোচনা করব। তো উভমুখী বিক্রিয়া থেকে একমুখী বিক্রিয়ায় রূপান্তর আমরা কিভাবে করতে পারি। 1 নম্বর আসো যে আবদ্ধ পাত্রে উভমুখী বিক্রিয়াকে খোলা পাত্রে সংঘটিত করে। আমরা যখন দেখো একমুখী বিক্রিয়া পড়েছি তখন আমরা লিখেছিলাম যে খোলা পাত্রে, কিন্তু এই বিক্রিয়া দেখো যে ক্যালসিয়াম কার্বনেট কে যদি তাপ দেওয়া হয় উৎপন্ন হয় ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড। এটা কি পাত্রে? আবদ্ধ পাত্রে, বন্ধ পাত্রে। যে ক্যালসিয়াম কার্বনেটকে যখন তাপ দেওয়া হয় তখন ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। কিন্তু যেহেতু পাত্রটা বন্ধ, তো কার্বন ডাইঅক্সাইড উড়ে যেতে পারে না। তো চাইলে আবার কি হয়, উপযুক্ত পরিবেশ দিলে কার্বন ডাইঅক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইড মিলে আবার ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন করতে পারে। তার মানে কি, এটি হবে উভমুখী বিক্রিয়া। কিন্তু এই বিক্রিয়াটাই যদি খোলা পাত্রে সংঘটিত করা হয় তখন কি হবে, দেখো এই বিক্রিয়াটাই খোলা পাত্রে সংঘটিত করলে ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিলে উৎপন্ন হয় ক্যালসিয়াম অক্সাইড এবং আগের মতোই কার্বন ডাইঅক্সাইড। কিন্তু যেহেতু এই বিক্রিয়াটা সংঘটিত করা হয়েছে খোলা পাত্রে আর কার্বন ডাইঅক্সাইড গ্যাসীয় পদার্থ, তখন কার্বন ডাইঅক্সাইড কি হবে, উড়ে যাবে। গ্যাস কি হয়, উড়ে যায়। কার্বন ডাইঅক্সাইড যদি উড়ে যায় তখন কিন্তু পাত্রে থাকবে শুধু ক্যালসিয়াম অক্সাইড। তো ক্যালসিয়াম অক্সাইড আবার ক্যালসিয়াম কার্বনেট পরিণত হতে পারবে না। কারণ কি, ক্যালসিয়াম কার্বনেট হতে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড দরকার, কিন্তু কার্বন ডাইঅক্সাইড কি হবে, উড়ে যাবে। ফলে এই বিক্রিয়াটা তখন কি হবে, একমুখী বিক্রিয়া হবে। তো উভমুখী বিক্রিয়া থেকে একমুখী বিক্রিয়ায় রূপান্তরের প্রথম কৌশলটা হচ্ছে আবদ্ধ পাত্রে উভমুখী বিক্রিয়াকে খোলা পাত্রে সংঘটিত করে। তো খোলা পাত্রে সংঘটিত করলে সেই বিক্রিয়া আর উভমুখী থাকবে না, একমুখী বিক্রিয়া পরিণত হবে। 2 নম্বর কৌশলটা হচ্ছে উৎপন্ন অদক্ষেপ আলাদা করে। অদক্ষেপ মানে কি, অদক্ষেপ মানে দেখো এই যে সোডিয়াম ক্লোরাইড আর সিলভার নাইট্রেট দুইটা লবণ, এই দুইটা লবণের মধ্যে যদি বিক্রিয়া দেওয়া হয় তখন উৎপন্ন হয় সোডিয়াম নাইট্রেট এবং সিলভার ক্লোরাইড। এই যে সিলভার ক্লোরাইড যখন বিক্রিয়া হয়, দেখা যায় কি বিক্রিয়া শেষে এই সিলভার ক্লোরাইডের তোমার যে আস্তরণ সেটা দ্রবণের নিচে পড়ে যায়, পাত্রের নিচে পড়ে থাকে, পাত্রের নিচে পড়ে থাকে। এই যে পাত্রের নিচে পড়ে থাকা বা পড়ে জমা হওয়া, এটাকে বলে অদক্ষেপ। তাহলে যখন এই বিক্রিয়াটা হবে সোডিয়াম ক্লোরাইড আর সিলভার নাইট্রেট, উৎপন্ন হবে সোডিয়াম নাইট্রেট এবং সিলভার ক্লোরাইড। তো এই যে সিলভার ক্লোরাইড সেটা কি হবে, পাত্রের নিচে পড়ে থাকবে। তো এইটাকে যদি আলাদা করা হয়, আলাদা করে নেওয়া হয়, তখন কিন্তু আর পশ্চাৎমুখী বিক্রিয়া করার কোনো সম্ভাবনা থাকবে না। কারণ কি, এটা থেকে আবার এদিকে যাওয়ার জন্য অবশ্য এই দুইটাই লাগবে, কিন্তু একটাকে যদি সরিয়ে ফেলা হয় তাহলে আর পশ্চাৎমুখী বিক্রিয়া হবে না। তো আর একটা কৌশল হচ্ছে উৎপন্ন অদক্ষেপ বা উৎপন্ন পদার্থকে কি করে আলাদা করে। এবার আসো উভমুখী বিক্রিয়ার কি কি বৈশিষ্ট্য আছে। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে উভমুখী বিক্রিয়া উভয় দিক থেকে শুরু করা যায়। অর্থাৎ কি, এই যে দেখো ক্যালসিয়াম কার্বনেট, এটাকে আমরা চাইলে এখান থেকে শুরু করতে পারি। ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিলে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। আবার যদি আমি ক্যালসিয়াম অক্সাইড বা চুন এবং কার্বন ডাইঅক্সাইড নেই এবং উপযুক্ত পরিবেশ দেই আবদ্ধ পাত্রে, সেখান থেকে আবার ক্যালসিয়াম কার্বনেট হবে। 2 নাম্বার বৈশিষ্ট্য হলো উভমুখী বিক্রিয়া সম্পূর্ণ হয় না। অর্থাৎ যে একদম ক্যালসিয়াম কার্বনেট ফুরিয়ে যাবে এবং ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড সম্পূর্ণটা উৎপন্ন হবে, এমন হয় না। বরং পাত্রে কিছু ক্যালসিয়াম কার্বনেট আবার ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড থাকে। উভমুখী বিক্রিয়ায় সাম্যাবস্থায় আসার প্রবণতা আছে। আর একটা হলো বিক্রিয়ক, এই যে এইভাবে প্রকাশ করা হয়, বিক্রিয়ার মাঝখানে এই যে উভমুখী তীর চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। আর বিক্রিয়া থেকে বিক্রিয়ক থেকে উৎপাদে যাওয়া যায়, আবার উৎপাদ থেকে বিক্রিয়কে আসা যায়। তাহলে দেখো উভমুখী বিক্রিয়ার এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে উভয় দিক থেকে সুগম্যতা, মানে দুই দিক থেকেই যাওয়া যায়। এই যে বিক্রিয়াটা দেখো নাইট্রোজেন এবং হাইড্রোজেন, এই বিক্রিয়া থেকে উৎপন্ন হয়েছে অ্যামোনিয়া। তাহলে এটা একটা কি উভমুখী বিক্রিয়া। এবং দেখা যায় কি, যখন বিক্রিয়াটা সংঘটিত করা হয় তখন পাত্রে
93% এই দুইটা থাকে, আর 7% অ্যামোনিয়া থাকে। যেহেতু উভমুখী বিক্রিয়া শেষ হয় না, অসম্পূর্ণ বিক্রিয়ার অসম্পূর্ণতা শেষ হয় না, তো পাত্রে বিক্রিয়কও থাকবে এবং উৎপাদও থাকবে। তো এবার যদি দেখো, যদি এই দিক থেকে বিক্রিয়াটা শুরু করা যায়, তখন দেখা যায় এই দুইটা থাকে 93% আর অ্যামোনিয়া বা উৎপাদ থাকে 7%। এবার বিক্রিয়াটা যদি এই দিক থেকে তোমার ওই দিকে যাওয়া যায়, অর্থাৎ অ্যামোনিয়া নিয়ে শুরু করা হয়, দেখো অ্যামোনিয়া নিয়ে যদি বিক্রিয়াটা শুরু করা হয়, তখন দেখা যায় কি পাত্রে ঠিক সেম পরিমাণ বিক্রিয়া হওয়ার পর 7% অ্যামোনিয়া থাকে, আবার 93% নাইট্রোজেন এবং হাইড্রোজেন উৎপন্ন হয়। তাহলে এখান থেকে কি বুঝতে পারি যে উভমুখী বিক্রিয়া যে দিক থেকে শুরু করা হোক না কেন, সেই দিক থেকেই বিক্রিয়াটা সংঘটিত করা যায়। যেমন এই বিক্রিয়াটা এই দিক থেকে গেলে তোমার যেভাবে সংঘটিত হয়, আবার ঠিক বিপরীত পাশ থেকে শুরু করলে, বিপরীত দিক থেকে শুরু করলেও একইভাবে সংঘটিত হয়। এবার আসো বিক্রিয়ার অসম্পূর্ণতা। দেখো বিক্রিয়া হওয়ার পর পাত্রে 93% নাইট্রোজেন এবং হাইড্রোজেন থাকে, আর 7% অ্যামোনিয়া থাকে। তার মানে কি কোনোটাই 100% উৎপন্ন হয় না, অর্থাৎ বিক্রিয়াটা শেষ হয় না। 3 নাম্বারটা কি ছিল? সাম্যাবস্থায় আসার প্রবণতা। সাম্যাবস্থাটা কি? সাম্যাবস্থা মানে হচ্ছে, দেখো বিক্রিয়াটা কিছুক্ষণ চলার পর এই যে এই অবস্থায় থাকে, অর্থাৎ পাত্রে শুধু 7% অ্যামোনিয়া আর নাইট্রোজেন এবং হাইড্রোজেন মিলে 93% থাকে। এটা আর চেঞ্জ হতে চায় না, পরিবর্তন হতে চায় না। এই যে অবস্থাটা, এটা হচ্ছে তার সাম্যাবস্থা। যে বিক্রিয়া এবার কি হচ্ছে, তোমার অ্যামোনিয়া থেকে যতটুকু যেই হারে অ্যামোনিয়া থেকে যেই হারে বা যেই বেগে নাইট্রোজেন এবং হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে, ঠিক একই বেগে নাইট্রোজেন এবং হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া উৎপন্ন করছে। অর্থাৎ কি, এটাই সাম্যাবস্থা, এটাই হচ্ছে তার সাম্যাবস্থা। তাহলে দেখো রাসায়নিক সাম্যাবস্থা কাকে বলে? যখন কোনো উভমুখী বিক্রিয়ায় সম্মুখ বিক্রিয়ার গতিবেগ ও পশ্চাৎ বিক্রিয়ার গতিবেগ সমান থাকে, তখন তাকে রাসায়নিক সাম্যাবস্থা বলে। যখন আমরা এখানে পড়ে আসলাম যে হারে অ্যামোনিয়া থেকে নাইট্রোজেন আর হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে, ঠিক সেম পরিমাণ বা সেম বেগে নাইট্রোজেন এবং হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া উৎপন্ন করছে। ফলে তোমার এই যে তোমার যে অবস্থাটা, অর্থাৎ 7% অ্যামোনিয়া আর 93% এই দুইটার এর কোনো পরিবর্তন হচ্ছে না, এই যে অবস্থাটা তাকেই বলে রাসায়নিক সাম্যাবস্থা। অর্থাৎ এই যে নাইট্রোজেন এবং হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া উৎপন্ন করবে এবং কিছুক্ষণ পর দেখা যাবে ওই বিক্রিয়াতে এই দুইটা থাকবে 93% আর অ্যামোনিয়া থাকবে 7%, এবং এই অবস্থার আর পরিবর্তন হতে চাবে না। সেটা হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থা। এবং এখানে আসলে বিক্রিয়া হচ্ছে, কিন্তু এখান থেকে এটা হওয়ার উৎপন্ন হওয়ার বেগ, আবার এটা থেকে এইটা উৎপন্ন হওয়ার বেগ সমান, ফলে এই অবস্থার কোনো পরিবর্তন হবে না। বিক্রিয়ার এই অবস্থায় সম্মুখ বিক্রিয়ার গতিবেগ ও পশ্চাৎ বিক্রিয়ার গতিবেগ সমান, তাই এই অবস্থায় কি, এটা হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থা। এবার বলেছে এই যে রাসায়নিক সাম্যাবস্থা, এটি একটি গতিশীল অবস্থা। গতিশীল অবস্থা মানে কি, রাসায়নিক সাম্যাবস্থাও বিক্রিয়া থেমে নেই, বরং বিক্রিয়া চলমান। দেখো যখন কোনো উভমুখী বিক্রিয়া সম্মুখ বিক্রিয়ার গতিবেগ ও পশ্চাৎ বিক্রিয়ার গতিবেগ সমান থাকে, তখন তাকে রাসায়নিক সাম্যাবস্থা বলে। তো আমরা এটা পড়ে এসেছি যে একটা সময় গিয়ে কি হবে, দেখা যাবে পাত্রে নাইট্রোজেন এবং হাইড্রোজেন আছে 93% আর অ্যামোনিয়া থাকবে 7%, এবং এই অবস্থা চলতে থাকবে। তখন মনে হবে যে এই বিক্রিয়াটা কি হয়েছে, থেমে আছে। যেহেতু তোমার বিক্রিয়ক এবং উৎপাদের পরিমাণের কম বেশি হচ্ছে না, তার মানে কি বিক্রিয়াটা থেমে আছে। কিন্তু যদি এক্সপেরিমেন্ট করে দেখা গেছে যে এখানে বিক্রিয়াটা আসলে চলমান থাকে, কিন্তু যেই হারে বা যেই বেগে নাইট্রোজেন এবং হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া উৎপন্ন হচ্ছে, ঠিক একই বেগে বা হারে অ্যামোনিয়া ভেঙে নাইট্রোজেন এবং হাইড্রোজেন উৎপন্ন হয়। ফলে কি, এই যে তোমার সাম্যাবস্থা, এর পরিবর্তন হয় না, কিন্তু বিক্রিয়া চলতে থাকে। এটাই বলেছে। দেখো সাম্যাবস্থায় সম্মুখ বিক্রিয়ার গতিবেগ ও পশ্চাৎমুখী বিক্রিয়ার গতিবেগ সমান হওয়ায় বিক্রিয়া স্থির মনে হলেও প্রকৃতপক্ষে বিক্রিয়া গতিশীল, তাই রাসায়নিক সাম্যাবস্থা একটি গতিশীল অবস্থা। এটা যখন তোমরা ইন্টারমিডিয়েটে পড়বে, তখন এটার একটা এক্সপেরিমেন্ট আছে, এবং সেটা করলে খুব সহজে বোঝা যাবে যে রাসায়নিক সাম্যাবস্থা একটি গতিশীল অবস্থা, অর্থাৎ সেখানে বিক্রিয়া হতে থাকে, বিক্রিয়া থেমে থাকে না। এবার আসো আমরা পড়লাম বিক্রিয়ার দিকের উপর নির্ভর করে বিক্রিয়া দুই প্রকার। এবার তাপ উৎপন্ন হওয়ার উপর ভিত্তি করে বিক্রিয়া দুই প্রকার পড়ব।
তো তাপ উৎপন্ন হওয়ার উপর ভিত্তি করে বিক্রিয়া দুই প্রকার, একটা হলো তাপ উৎপাদী বিক্রিয়া বা এক্সোথার্মিক রিয়াকশন, আর একটা হলো তাপহারী বিক্রিয়া বা এন্ডোথার্মিক রিয়াকশন। এবার আসলে তাপ উৎপাদী বিক্রিয়া কি? দেখো নাম শুনেই কিন্তু বোঝা যাচ্ছে যে তাপ উৎপাদী মানে কি, তাপ উৎপাদন হবে, তাপ উৎপন্ন হবে। যে রাসায়নিক বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় তাদেরকে তাপ উৎপাদী বিক্রিয়া বলে। দেখো এই যে বিক্রিয়াটা আমরা একটু আগে দেখে আসলাম, যদি নাইট্রোজেনে এবং হাইড্রোজেন মধ্যে বিক্রিয়া করা হয় সেখান থেকে অ্যামোনিয়া উৎপন্ন হয় এবং অ্যামোনিয়ার সাথে সাথে 92 কিলোজুল 92 কিলোজুল তাপ উৎপন্ন হয়। তাপ উৎপন্ন হয় মানে কি, যে যখন বিক্রিয়াটা করা হয় তখন যেই পাত্রে বিক্রিয়া করা হচ্ছে সেই পাত্র কি হয়ে যায়, গরম হয়ে যায়, সেই পাত্রে তাপমাত্রা বেড়ে যায়। তাহলে কি হচ্ছে, এই বিক্রিয়া থেকে তাপমাত্রা তাপ উৎপন্ন হচ্ছে এবং সেই তাপটা পাচ্ছি কে, পরিবেশে আসছে। আমরা পাচ্ছি মানে এই বিক্রিয়া থেকে আমরা হচ্ছে পরিবেশ, এই বিক্রিয়া থেকে পরিবেশে তাপ উৎপন্ন হচ্ছে। তাহলে তাপ উৎপাদী বিক্রিয়া মানে কি, যে রাসায়নিক বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয়, তাপ উৎপন্ন কোত্থেকে হয়, তাপ উৎপন্ন হয় বিক্রিয়া থেকে। আর কোথায় হয়, তাপ উৎপন্ন হয় পরিবেশে, তাপটা পাওয়া যায় পরিবেশে, অর্থাৎ বিক্রিয়া থেকে তাপটা পরিবেশে চলে আসে। দেখো তাপ উৎপন্ন হওয়ার ফলে বিক্রিয়া অঞ্চলের তাপমাত্রা বেড়ে যায়। বিক্রিয়া অঞ্চল মানে যেই পাত্রে বা যেই বিকারে বিক্রিয়া ঘটানো হচ্ছে সেখানকার তাপমাত্রা বেড়ে যায়, অর্থাৎ বিক্রিয়া থেকে তাপটা কোথায় চলে আসে, পরিবেশে চলে আসে। এর কিছু উদাহরণ দেখি আমরা। দেখো এক নাম্বার হচ্ছে প্রাকৃতিক গ্যাসের দহন। যেমন প্রাকৃতিক গ্যাস, এটা হচ্ছে মিথেন। এই মিথেন যখন আগুনে পোড়ানো হয় তখন মিথেন করে কি, বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে কি, কার্বন ডাইঅক্সাইড, পানি এবং সাথে 890 কিলোজুল। এক মোল মিথেন মানে কি, দেখো তো, কার্বন 12 আর 4 হাইড্রোজেন, 12 আর 4 16, তাহলে 16 গ্রাম মিথেনকে পোড়ালে বা 16 গ্রাম মিথেনকে পোড়ালে 890 কিলোজুল তাপ পাওয়া যায়। তাহলে এই যে মিথেন, এই মিথেন গ্যাসের ধরনটা কি হবে, তাপ উৎপাদী বিক্রিয়া, অর্থাৎ এই মিথেন গ্যাস পুড়িয়ে আমরা কি পাই, তাপ পাই, তাহলে সেটা কি হবে, তাপ উৎপাদী বিক্রিয়া। আবার দেখো আমাদের শরীরে যে তাপ উৎপন্ন হয় এটাও তাপ উৎপাদী বিক্রিয়ার মাধ্যমে তাপটা উৎপন্ন হয়। কিভাবে, আমরা যেই খাবারগুলো খাই, শর্করা জাতীয় খাবার খাই, সেগুলো তোমার ফাইনাল যে প্রোডাক্ট হয় আমাদের শরীর হজম করে বা শরীর ইউটিলাইজ করে, সেটা হচ্ছে গ্লুকোজ। এটা হচ্ছে গ্লুকোজের সংকেত। আর আমরা বাতাস থেকে নিই অক্সিজেন। এই গ্লুকোজ আর অক্সিজেন মিলে উৎপন্ন করে কার্বন ডাইঅক্সাইড, সেটা আমরা নিঃশ্বাসে ত্যাগ করি। পানি, আর উৎপন্ন হয় কি, এই যে হিট, এই হিটটাই হচ্ছে আমাদের শরীরের তাপমাত্রা। তাহলে আমাদের দেহের ভিতরে যেই বিক্রিয়াটা ঘটে এটা হচ্ছে শ্বসন বিক্রিয়া। আমাদের শরীরে যে শ্বসনের বিক্রিয়াটা ঘটে সেটা কিন্তু তাপ উৎপাদী বিক্রিয়া। আর একটা, এটা আমরা চাইলে এক্সপেরিমেন্ট করতে পারি। হাতের মধ্যে যদি ডিটারজেন্ট নিয়ে পানিতে ধরা হয় তখন দেখতে পাবে যে হাতে কি হচ্ছে, গরম লাগছে। তাহলে ডিটারজেন্ট ভেজা হাতে নিলে হাত গরম হয়ে যায়। তার মানে কি, ওই যে ডিটারজেন্টের সাথে যে পানির যে একটা বিক্রিয়া সেটা কি তাপ উৎপাদী বিক্রিয়া এবং সেখান থেকে তাপ পাওয়া যায়। তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপের পরিবর্তন। দেখো তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপের পরিবর্তনটা কিভাবে হয়। এটা ছিল আমাদের তাপ উৎপাদী বিক্রিয়া। নাইট্রোজেন এবং হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া এবং 92 কিলোজুল তাপ উৎপন্ন করছে। যে উৎপন্ন তাপটা বিক্রিয়া থেকে পরিবেশে চলে আসছে। এই যে তাপটা দেখো, এই যে নাইট্রোজেন এবং হাইড্রোজেন এবং এখান থেকে মাইনাস হচ্ছে 92 কিলোজুল এবং উৎপন্ন হচ্ছে অ্যামোনিয়া। তাহলে তাপ বিক্রিয়া থেকে কোথায় চলে আসে, পরিবেশে আসে। ফলে বিক্রিয়ার কি হয়, তাপ শক্তি কমে যায়। এবং এখানে কি হবে, যে বিক্রিয়কের যে শক্তি ছিল উৎপাদের শক্তি, এই বিক্রিয়কের শক্তিটা উৎপাদের শক্তির চেয়ে কি হবে, বেশি হবে। কারণ কি, এই বিক্রিয়কের যে তোমার অভ্যন্তরীণ শক্তি ছিল, এই অভ্যন্তরীণ শক্তি থেকে এই যে 92 কিলোজুল তোমার উৎপাদে চলে আসছে, মানে কি এটা তাপ হিসেবে বের হয়ে আসছে। তার মানে কি, এই যে অ্যামোনিয়া থেকে 92 কিলোজুল তাপ শক্তি নাই। তাহলে আগে যে তোমার শক্তি ছিল এই শক্তির চেয়ে কি হবে, বেশি হবে। কারণ কি, এটা খরচ হয়ে গিয়েছে, এখানে এই শক্তিটা খরচ হয়ে গিয়েছে। তাহলে এই অঞ্চলে বিক্রিয়কের শক্তি উৎপাদের শক্তির চেয়ে বেশি হয়।
তাহলে তাপের পরিবর্তন ইকুয়াল টু হচ্ছে উৎপাদের শক্তি থেকে বিক্রিয়কের শক্তি বিয়োগ করলে তোমার তাপের পরিবর্তনটা পাওয়া যায়। তাহলে যেহেতু তোমার উৎপাদের শক্তি কম আর বিক্রিয়কের শক্তি বেশি তাপ উৎপাদী বিক্রিয়ায়, তাহলে কম থেকে ছোট থেকে বড় বিয়োগ করলে অবশ্যই কি হবে, বিয়োগফল নেগেটিভ আসবে। তাহলে ডেল এইচ, অর্থাৎ ডেল এইচ মানে তাপের পরিবর্তন, এইচপি মানে হিট অফ প্রোডাক্ট উৎপাদের শক্তি, আর মাইনাস বিক্রিয়কের শক্তি হবে ঋণাত্মক। তাহলে দেখো ডেল এইচ তোমার ইয়ের জন্য, তাপ উৎপাদী বিক্রিয়ার জন্য ডেল এইচ হবে নেগেটিভ, যেটা হচ্ছে নেগেটিভ হবে। এবার আসো, এটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়ার একটা গ্রাফ। দেখো এই যে অয় অক্ষ বরাবর এটা হচ্ছে বিক্রিয়ার অভ্যন্তরীণ শক্তি, এই অক্ষ বরাবর বিক্রিয়ার অভ্যন্তরীণ শক্তি, আর এই দিকে হচ্ছে বিক্রিয়াটা চলছে, বিক্রিয়ার অগ্রগতি, বা এদিকে বিক্রিয়া হচ্ছে। দেখো বিক্রিয়া হওয়ার সাথে সাথে কি হচ্ছে, দেখো যখন বিক্রিয়া শুরু হচ্ছিল, শুরুতে তোমার এই বিক্রিয়া, এটা হচ্ছে বিক্রিয়ক, এই বিক্রিয়কের শক্তি ছিল এই পর্যন্ত, এতটুকু শক্তি ছিল। তো বিক্রিয়া যখন শুরু হয়, তো বিক্রিয়া শুরু হওয়ার জন্য, বিক্রিয়া সংঘটিত হওয়ার জন্য বিক্রিয়ার নিজেরও কিছু পরিমাণে শক্তি দরকার হয়। সে এতটুকু শক্তি ব্যবহার করে, ব্যবহার করার পরে যখন উৎপাদ উৎপন্ন হয়, এখানে এসে উৎপাদ উৎপন্ন হয়, তখন দেখা যায় কি উৎপাদের শক্তি এই যে এই পর্যন্ত হয়েছে, এই পর্যন্ত, এই যে এটা হচ্ছে উৎপাদ, তো উৎপাদের শক্তি এই পর্যন্ত হয়েছে। তো এটা ছিল বিক্রিয়কের শক্তি, আর এখানে উৎপাদের শক্তি, তার মানে কি এতটুকু কমে গেছে, এতটুকু কমে গেছে, এতটুকু হচ্ছে তাপের পরিবর্তন। বিক্রিয়কের শক্তি ছিল বেশি আর উৎপাদের শক্তি কি কম, এই পর্যন্ত। এটা বিক্রিয়কের শক্তি, এটা উৎপাদের শক্তি। তার মানে কি এই যে এতটুকু তাপের পরিবর্তন হয়, আর যেহেতু বিক্রিয়কের শক্তি বেশি এই জন্য উৎপাদের শক্তি কম, ফলে তাপ উৎপাদী বিক্রিয়ায় ডেল এইচ হবে নেগেটিভ। এবার আসো তাপহারী বিক্রিয়া। তো তাপহারী বিক্রিয়া কি, যে রাসায়নিক বিক্রিয়ায় তাপ শক্তির শোষণ ঘটে সেই রাসায়নিক বিক্রিয়াকে তাপহারী বিক্রিয়া বা তাপশোষী বিক্রিয়া বলে। তাপ শক্তির শোষণ ঘটে, তাপ শক্তির শোষণ কোত্থেকে ঘটবে, তাপ শক্তির শোষণ ঘটবে পরিবেশ থেকে, তার যে চারপাশের পরিবেশ অথবা কোনো হিট সোর্স যদি থাকে সেখান থেকে তাপ শক্তির শোষণ ঘটবে। এই বিক্রিয়াগুলোতে বিক্রিয়া সংঘটিত করার জন্য বাইরে থেকে তাপ শক্তি দিতে হবে। তাহলে তাপহারী বিক্রিয়া হচ্ছে যেই বিক্রিয়ায় সংঘটিত করার জন্য বাইরে থেকে তাপ শক্তি দিতে হয় বা তাপ শক্তি শোষণ করে, কোত্থেকে করে, পরিবেশ থেকে করে, সেই রাসায়নিক বিক্রিয়াকে তাপহারী বিক্রিয়া বা তাপ শোষী বিক্রিয়া বলে। যেমন দেখো এই পাত্রে দেখো এখানে বিক্রি হওয়ার জন্য সে কি করছে, বাইরে থেকে তাপ শক্তি শোষণ করছে অথবা তাকে তাপ দেওয়া লাগতেছে, এইটা হচ্ছে কি তাপহারী বিক্রিয়া। যেমন দেখো নাইট্রোজেন এবং অক্সিজেন মিলে উৎপন্ন করছে কে, নাইট্রোজেন অক্সাইড, এবং এই বিক্রিয়া সংঘটিত করার জন্য বাইরে থেকে তোমার 180 কিলোজুল তাপ দিতে হবে। আগে কি হচ্ছিল, আগে এখানে প্লাস আকারে কিছু আসছে, হিট আসছিল, মানে কি এটা উৎপাদের এলাকা আর এটা বিক্রিয়কের এলাকা। তো উৎপাদের এলাকায় তাপ আসা মানে তাপ উৎপন্ন হওয়া, তুমি তাপ পাচ্ছ, আর এখানে তাপ থাকা মানে তোমাকে তাপ দিতে হচ্ছে। তাহলে এটা তাপহারী বিক্রিয়া, কারণ কি এখানে এই বিক্রিয়া সংঘটিত করার জন্য তোমাকে তাপ দিতে হবে। যেমন এই বিক্রিয়া সংঘটিত করার জন্য 180 কিলোজুল তাপ দিতে হয়, বা সে তাপটা পরিবেশ থেকে শোষণ করে নেয়। তাহলে দেখো এই বিক্রিয়ায় পরিবেশ থেকে তাপ শোষণ করে, তাপ শক্তি শোষণের ফলে বিক্রিয়া অঞ্চলের তাপমাত্রা কি হবে, কমে যাবে। কেন কমে যাবে, কারণ হচ্ছে এই বিক্রিয়া সংঘটিত করার জন্য তাপ নিজেরই দরকার, ফলে সে যেখান থেকে তাপ পাবে সেখান থেকে সে শোষণ করবে, ফলে যেখান থেকে শোষণ করবে সেখানকার তাপ শক্তি কি হবে, অবশ্যই কমে যাবে। যেমন দেখো বরফের গলে যাওয়া, তো বরফ যখন গলে যায়, তো বরফ গলে যাওয়ার জন্য কি দরকার, তাপ শক্তি দরকার হয়। আবার দেখো সালোক সংশ্লেষণ, উদ্ভিদ সূর্যের আলো থেকে তাপ শক্তি শোষণ করে শর্করা ও অক্সিজেন তৈরি করে। আমরা যখন গাছের নিচে যাই তখন কি হয়, আমাদের ঠান্ডা লাগে, কারণ কি সে উদ্ভিদ কি করে, তাপ শক্তি শোষণ করে, তার যে আশেপাশের এলাকা, আশেপাশের এরিয়া, সেখান থেকে সে তাপ শক্তি শোষণ করে, এভাবে উদ্ভিদ তার নিজের এরিয়াটাকে ঠান্ডা রাখে। যেমন দেখো সালোক সংশ্লেষণ বিক্রিয়া কি হয়, কার্বন ডাই অক্সাইড, পানি এবং তাপ তাপ মিলে উৎপন্ন করে গ্লুকোজ, অক্সিজেন এবং পানি। এই বিক্রিয়াটা কি তাপহারী বা তাপ শোষী বিক্রিয়া, কারণ এই বিক্রিয়া সংঘটিত করার জন্য সে তাপ পরিবেশ থেকে শোষণ করে। দেখো এখানে তাপ দিতে হচ্ছে তাকে। আবার দেখো আমরা তো কি করি, যখন আমাদের একটু পিপাসা পায় তখন আমরা কি করি, যে পানিতে গ্লুকোজ দিই, পরে দেখা যায় কি আবার, বা গ্লুকোজ যদি আমরা একটু মুখে নেই তখন দেখা যায় আমাদের মুখটা ঠান্ডা হয়ে যাচ্ছে। তো মুখটা কিভাবে ঠান্ডা হয়, তো পানিতে গ্লুকোজ দিলে পানি ঠান্ডা হয়, কারণ কি এটি একটি তাপহারী বিক্রিয়া। এই যে গ্লুকোজ যে তোমার পানির সাথে মিশে যাবে, এই বিক্রিয়া মিশে যাওয়ার জন্য বা গ্লুকোজ ভাঙার জন্য
তোমার কিছু পরিমাণে তাপশক্তি দরকার হয়। তো সেই তাপশক্তি কোত্থেকে নেবে? তুমি যদি একটা গ্লাসের ভিতরে গ্লুকোজ দাও, তাহলে ফলে ওই গ্লাসের পানি থেকে সে তাপশক্তি শোষণ করবে, ফলে গ্লাসের পানি ঠান্ডা হয়ে যাবে। অথবা তুমি যদি গ্লুকোজটা মুখে নাও, তখন কি হয়? তখন গ্লুকোজ হচ্ছে তোমার যেখানে মুখে নিচ্ছ, এই মুখে নেওয়ার পর মুখের থেকে তোমার তাপশক্তি শোষণ করবে, ফলে আমাদের কি হয়? গ্লুকোজটাকে ঠান্ডা ঠান্ডা মনে হয়। তো এটাও কি একটা তাপহারী বিক্রিয়া। এবার আসো তাপহারী বিক্রিয়ায় তাপের পরিবর্তনটা কিভাবে হয়। এখান থেকে একটু খেয়াল করি যে তাপহারী বিক্রিয়া দেখো, তাপের পরিবর্তন এই তিনটা মিলে এটা হচ্ছে, মানে এই তিনটা বিক্রিয়ক মিলে এটা হচ্ছে। তার মানে কি হবে? এই তিনটার সম্মিলিত হবে এইটা, তার মানে অবশ্যই এইটার তাপশক্তি এই দুইটার তাপশক্তির চেয়ে কি হবে? বেশি হবে, তাই না? কারণ কি, এই দুইটা প্লাস তাপশক্তি মিলেই তো এটা উৎপন্ন করেছে, ফলে এর যে তোমার অভ্যন্তরীণ শক্তি, এর অভ্যন্তরীণ শক্তির সাথে এই তাপটা মিলে হয় এইটা, ফলে এর অভ্যন্তরীণ শক্তি বেশি হয়ে যায়। তাহলে তাপহারী বিক্রিয়া তাপের পরিবর্তনটা এভাবে হয় যে বিক্রিয়ার জন্য পরিবেশ থেকে তাপ শক্তি গ্রহণ করে, অর্থাৎ বিক্রিয়ার জন্য বাইরে থেকে তাপের প্রয়োজন হয়। তাপ পরিবেশ থেকে বিক্রিয়াতে আসে, উৎপাদে কি হয়? সঞ্চিত। আমরা বলতে পারি যে তাপ পরিবেশ থেকে বিক্রিয়াতে এসে তাপ উৎপাদের ভিতরে সঞ্চিত হয়, ফলে কি বিক্রিয়কের তুলনায় উৎপাদের শক্তি বেশি হয় বা অভ্যন্তরীণ শক্তি বেশি হয়। তাহলে বিক্রিয়কের শক্তির তুলনায় উৎপাদের শক্তি বেশি। তাহলে যদি তাপের পরিবর্তনটা আমরা লিখি যে উৎপাদের শক্তি মাইনাস বিক্রিয়কের শক্তি, এক্ষেত্রে উৎপাদের শক্তি যেহেতু বেশি, তাহলে উৎপাদের শক্তি থেকে বিক্রিয়কের শক্তি মাইনাস করলে অবশ্যই আমাদের পজিটিভ রেজাল্ট আসবে। তাহলে ডেল এইচ তাপের পরিবর্তনটাকে ডেল এইচ দ্বারা প্রকাশ করা হয়, উৎপাদের শক্তি মাইনাস বিক্রিয়কের শক্তি। এইচ পি মানে হচ্ছে, পি মানে প্রোডাক্ট বা উৎপাদ, উৎপাদের তাপশক্তি, এইচ তে হিট তাপশক্তি, আর রিঅ্যাক্ট্যান্ট বা বিক্রিয়কের তাপশক্তি কি হবে? ধনাত্মক বা পজিটিভ হবে। তাহলে দেখো ডেল এইচ হচ্ছে এইচ পি মাইনাস এইচ আর ইকুয়াল পজিটিভ। এবার তাপহারী বিক্রিয়ার লেখাটা যদি আমরা খেয়াল করি যে দেখো তাপহারী বিক্রিয়া কি হয়, এটা হচ্ছে বিক্রিয়কের শক্তি, আর বিক্রিয়া সংঘটিত করার জন্য বিক্রিয়ার কিছু শক্তির প্রয়োজন হয়। বিক্রিয়া সংঘটিত হওয়ার জন্য বিক্রিয়ার এতটুকু শক্তির দরকার হয়, এবং যখন উৎপাদ উৎপন্ন হয় তখন তার ভিতরে এতটুকু শক্তি থাকে। তাহলে দেখো বিক্রিয়কের শক্তি ছিল এতটুকু এই পর্যন্ত, আর উৎপাদের শক্তি হচ্ছে এতটুকু। তার মানে কি বিক্রিয়কের শক্তির তুলনায় উৎপাদের শক্তি কি বেশি, ফলে তাপহারী বিক্রিয়ার তাপের পরিবর্তন হয় পজিটিভ, মানে উৎপাদের অভ্যন্তরীণ শক্তি বিক্রিয়কের অভ্যন্তরীণ শক্তির তুলনায় বেশি হয়, ফলে এটাকে পজিটিভ বলা হয়। আমরা নেক্সট ক্লাসে জারণ বিজারণ নিয়ে পড়বো। আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ সবাইকে।